বিএনপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে খুবই চিন্তিত, এবং একই জায়গায় আমরাও আসলে খুবই চিন্তিত এই মর্মে যে একটা দলের প্রধান দেশে আসতে ভয় পাচ্ছে। তো সেই জায়গাতে সাধারণ জনগণ কীভাবে আশ্বস্ত পায় যে তিনি দেশে এসে দেশটাকে খুব সুন্দরভাবে রান করবে? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। ডেফিনেটলি উনি সেই নিরাপত্তার ব্যাপারে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, দ্যাট ডাজন্ট মিন উনি ভয় পাচ্ছেন না। আমি ওই বাড়িতে গেলে আমার অ্যাসিসিনেটেড হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই বাড়িতে যারা এখন নিরাপত্তার দায়িত্বে আছে তারা আমাকে অ্যাসিসিনেশনের হাত থেকে রক্ষা করতে পারবে না। ওই বাড়িতে যাওয়াটা কি আমার সাহস না বোকামি? আমরা যদি দাবিটা মেনে নেই, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, এইটাতে কি আমাদের যে কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, ফাংশনটাকে একটু বেটার হতো না? আচ্ছা, বুঝেছি। তারেক রহমানের বিষয়ে প্রশ্ন আসছে, দুইবারের বেশি। আপনাদের তো 5 নম্বর যে দফাটা ছিল সেখানে তো আপনারা বলেছিলেন, এবং কোথাও শর্ত আমি দেখিনি যে দুইবারের বেশি হতে পারবে না, হঠাৎ আবার চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা, আমি মাঝখানে যিনি প্রশ্ন করেছেন, আমি জানি না আপনি কি আমার উত্তর বোধহয় খুব মনোযোগ দিয়ে শোনেননি বা বুঝতে পারেননি কিনা আমি জানি না। আমি একবারও বলিনি জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। আমি একবারও বলিনি যে বিএনপি ছাত্রদল কিছুই করছে না। আমি কি একবার ওই কথা দুটোর একটাও বলেছি? আমি বলেছি জনাব তারেক রহমানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। ডেফিনেটলি উনি সেই নিরাপত্তার ব্যাপারে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, দ্যাট ডাজন্ট মিন উনি ভয় পাচ্ছেন। আপনি পুরো বিষয়টাকে বুঝতে পারেননি সম্ভবত আমি কি বলেছি। আমি ওই বাড়িতে গেলে আমার অ্যাসিসিনেটেড হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই বাড়িতে যারা এখন নিরাপত্তার দায়িত্বে আছে তারা আমাকে অ্যাসিসিনেশনের হাত থেকে রক্ষা করতে পারবে না। ওই বাড়িতে যাওয়াটা কি আমার সাহস না বোকামি? সেকেন্ড যেটা আপনি বললেন যে বিএনপির ছাত্রদল বা যুবদল তারা নানান রকম অপকর্ম বা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত, আমি তো স্বীকার করেছি, আমি তো বলিনি। এবং এটা দিয়েই আমি বলছি যে এই যে আমরা স্বীকার করছি, বহিষ্কার করছি, দ্যাট মিনস আমরা ডিনায়ালের মধ্যে নাই, অস্বীকারের সংস্কৃতির মধ্যে নাই, যেটা আমরা 17 বছর দেখেছি। এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে, সংক্ষেপে এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আমাদের যে প্রস্তাব, সেটা হচ্ছে পরপর দুইবারের বেশি। কিন্তু বলেছি আপনি অ্যাপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানসার দিবেন। আমি তো পরপর দুইবার একজন সাধারণ নাগরিক, আপনার কি মনে হয়? মানে ভ্লাদিমির পুতিনের তো উদাহরণ আছেই আমাদের সামনে, 25 বছর দুইবার থাকার ছিল না, পরে 25 বছর থেকে গেছে। দেখুন, আমি আপনাকে বলি, আমি এখানে এসেছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমার উত্তর রাজনৈতিক কর্মীরই হবে, এই জায়গা থেকে তো বের হওয়া যাবে না, তাই না? আমি আমার উত্তরটাই আমি দেই যে আমাদের পরপর দুইবারের বেশি হতে পারবে না। মানে দুবার হলো, একবার গ্যাপ দিয়ে আরেকবার। দুই হলো, এটা তো একটা দলের সিদ্ধান্ত হবে যে কে প্রধানমন্ত্রী হবে সেই দল থেকে, তাই না? এটা যদি বাইরের সিদ্ধান্ত হয় যে ওই ব্যক্তিটি দুবার হয়েছে সে কারণে হবে না, তাহলে এটা কি খুব গণতান্ত্রিক হলো? 3 হচ্ছে, যদি ব্যক্তির পারফরমেন্স দুইবারে যদি আপনারা অসাধারণ পারফরমেন্স না পান, বা ভালো পারফরমেন্স, অসাধারণ বাদ দেন, আপনারা ভালো পারফরমেন্স না পান, তৃতীয়বার আপনারা সেই দলকে আর ভোট দেবেন না। এই বিষয়ে আমি একটু জনাব আলতাফ পারভেজ আপনার মতামত জেনে আসতে যাচ্ছিলাম। জনাব তারেক রহমানকে নিয়ে যে মানে তার বাংলাদেশে অনুপস্থিতিটা কি মেসেজ দেয়, এবং এই দুইবারের বেশি যে প্রধানমন্ত্রিত্বের বিষয়টি চলে আসছে, এটিকেই বা কিভাবে দেখবার সুযোগ রয়েছে? আমি ব্যক্তির অনুপস্থিতির চেয়েও, ব্যক্তির অনুপস্থিতি আমার কাছে বড় মনে হচ্ছে না, কতগুলো বড় বড় এজেন্ডার অনুপস্থিতি আমার কাছে বড় মনে হচ্ছে। দেখুন, বিএনপি তো এখন একটা প্রায় খালি মাঠে গোল দিয়ে যাচ্ছে চারিদিকে, তাদের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, মানে ইন্টেলেকচুয়ালিও নেই আমি বলবো। না হলে তো প্রশ্ন উঠতো, এই যে গত 10 মাস আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি, ছাত্রদের তরফ থেকেও মানে কিছু ব্যর্থতার ব্যাপার আমরা বলছি, কিন্তু বিএনপি তো অনেকগুলো বিষয়ে একদম কথাই বলছে না যেগুলো সবচেয়ে জরুরি। যেমন বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ তো কৃষি সমাজ, শ্রমিকরা, দলিতরা। বিএনপি 10 মাস ধরে শুধু নির্বাচনই বলে যাচ্ছে, দ্রুত নির্বাচন চাই।
দুবার তিনবারও প্রধানমন্ত্রী হতে চাচ্ছে এক ব্যক্তি, যদি আমরা বলি 70 অনুচ্ছেদ বাতিল করতে চাচ্ছে না, বিএনপির দলীয় বিবেচনা এগুলো জরুরি হতে পারে। এই যে বাজেট হলো, এই বাজেট মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কারণ এটা বৈষম্য বিরোধী সরকারের প্রথম বাজেট, কিন্তু সমাজে বৈষম্য কমানোর কোনো বড় কিছু পদক্ষেপ ছিল না। বিএনপি কি এই বিষয়ে কোনো সোচ্চার অবস্থান নিয়েছে, কোনো আন্দোলন করেছে? যেভাবে নির্বাচনী রোডম্যাপের জন্য দেশে বিদেশে মিলে দৃঢ় অবস্থান নিয়ে সেটা আদায় করে নিয়েছে, একটা বাজেটে বৈষম্য কমানোর পদক্ষেপের জন্য বিএনপি কোনো পদক্ষেপ নিয়েছে এরকম? আমি তো দেখিনি, আমি জানি না ছাত্র সমাজ দেখেছে কিনা। শ্রমিকদের এই যে শ্রম কমিশনের রিপোর্টে প্রায় 200 দাবি আছে, সুপারিশ আছে। বিএনপি কি 2-4টা নিয়ে কোনো এই কমিশনের বৈঠকের বাইরে কোনো আন্দোলন সংগ্রামে আছে? তারেক রহমান কখনো বলেছেন এই বিষয়ে? তার মানে ব্যক্তির অনুপস্থিতির চেয়েও জরুরি যে বিএনপি আসলে কি রাজনীতি ডেলিভারি দিতে চাচ্ছে। আমি শুধু বিএনপিকে এককভাবে বলছি না, যে আমাদের এখানে পুরো আলোচনাটা কেন্দ্রীভূত হয়ে আছে কবে নির্বাচন হবে, কোন দল ক্ষমতায় যাবে, তারা পরপর 2-3 বার করে ক্ষমতায় থাকতে পারবে কিনা, একই ব্যক্তি বেশি দিন থাকতে পারবে কিনা, এবং পার্লামেন্টে তাদের দলের সব সিদ্ধান্ত তাদের মতো করেই ভোট হবে কিনা, 70 অনুচ্ছেদ থাকবে কিনা। আপনি কল্পনা করুন বুরুঙ্গামারি, সোনাইমুড়ি বা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য এগুলো কতটা জরুরি। সে তো এখনই কিছু অর্থনৈতিক সুবিধা চায়, সে তো চায় মার্কেট সিন্ডিকেট এখনই একটু দমন করা হোক, এখনই কর্মসংস্থানের কিছু ঘটুক, মানে সরকার রিফর্মের এখনই কিছু সিদ্ধান্ত নিক, স্থানীয় সরকার নির্বাচনটা হোক। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনেরও বিরোধিতা করছে। এটার না হওয়ার কারণে সমস্ত স্থানীয় উন্নয়ন বন্ধ হয়ে আছে, মানুষ স্থানীয় পর্যায়ে অভিভাবকহীন হয়ে পড়েছে। এইসব বিষয়ে তো বিএনপি কথা বলছে না। আমরা এই ধাপে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা, ওখান থেকে আপনি করুন, খুব সংক্ষেপে প্রশ্ন করবেন। আলতাফ ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিকভাবে কি আমরা বিএনপিকে সফল বলতে পারি কিনা, বিএনপিকে সফল বলতে পারছি কিনা, এবং এনসিপিকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তাদের দলীয় কিছু ভুল সিদ্ধান্তের কারণে তারাও আজকে অনেকাংশে জনগণ থেকে পিছিয়ে আছে। তো সেই ক্ষেত্রে বিএনপিকে আমরা সফল বলতে পারি কিনা। এবং রুমিন ফারহানা আপুর কাছে প্রশ্নটা হচ্ছে, বিএনপি যদি সফল হয়ে থাকে তো বিএনপির যে চাঁদাবাজ বা এই ধরনের অভিযোগগুলা সেগুলা কিন্তু দল থেকে বহিষ্কার করার পরেও তারা এগুলা করে যাচ্ছে, তো ক্ষমতায় গেলে সেগুলা কি আরো বাড়বে কিনা, এটা নিয়ে আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। উপর থেকে আপনি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জেরিন রিহানা, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে ম্যামের কাছে, যে নির্বাচন নিয়ে তো আপনারা খুব চিন্তা ভাবনা করছেন, তো সামনে যে নির্বাচনটা হবে ওখানে প্রবাসী ভোটার অধিকার নিয়ে যে চিন্তা ভাবনা, এটা আপনারা কতটুকু দেখাচ্ছেন এবং পদক্ষেপটা কি আমরা একটু জানতে চাচ্ছি। আরেকটা তাহলে প্রশ্ন নিয়ে এসে আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি আবু জাফর মোহাম্মদ আলী, অধ্যয়নরত আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আমার ফার্স্ট কোশ্চেনটা রুমিন ফারহানা ম্যামের কাছে, সেটা হচ্ছে যে ইশরাক হোসেন ইস্যুতে যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে রিসেন্টলি, সেটা এখন জনমনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে সেই ব্যাপারে আপনারা অবগত আছেন কিনা, বা ইস্যুটা পজিটিভলি নিছে সবাই নাকি নেগেটিভলি নিল, এটা এই ব্যাপারে খোঁজখবর রেখেছেন কিনা। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্যার ও ম্যাম দুজনের কাছেই, যে বাংলাদেশের রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির যে প্রথা, সেটা থেকে আমরা কখন বের হয়ে আসতে পারবো, যে রাজনৈতিক দলগুলো কোনো কিছু হলেই একটা দোষ আরেকজনের উপর চাপাই দেওয়ার যে প্রবণতাটা, সেটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? আমি জনাব আলতাফ পারভেজ আপনার কাছ থেকে প্রথম উত্তর জানতে চাই। আচ্ছা, এটা খুবই একটা ইন্টেলিজেন্ট কোশ্চেন, যে বিএনপি কতটা সফল রাজনৈতিক দল হিসেবে, যেহেতু কোনো বিরোধী দল নেই আর। হ্যাঁ, না, আমি একটু পুরনো আগের দিন থেকেই বলতে চাই, বিএনপি তো একটা পুরনো দল। আপনি যখন সফলতা মূল্যায়ন করবেন অতীতের ভিত্তিতেই করতে হবে, সেটা শুধু এবার নিয়ে নয়। বিএনপির অতীতে 2টো বড় সফলতা আছে আমি বলবো, সেটা হলো 1975 সালের পর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্র নাই হয়ে গিয়েছিল, বিএনপির তখনকার নেতৃত্ব সেইখান থেকে বাংলাদেশকে বের করে এনেছে। আজকে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের দিকে যেতে চাই, সেইখানে বিএনপির একটা বড় অবদান আছে। পরে খালেদা জিয়ার শাসনামলে আরেকটা আমি বলবো ইতিবাচক পরিবর্তন ঘটেছে, সেটা হলো অর্থনীতিতে একটা, যদিও এটা পুঁজিতান্ত্রিক অর্থনীতি, কিন্তু সেখানেও একটা উন্নয়ন, একটা বাড়তি গতি পেয়েছিল। আর গত 15 বছরে এইটাও একটা পজিটিভ দিক যে বিএনপি ধারাবাহিকভাবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করেছে। কিন্তু এখন আমি যেটা দেখি,
এটা আমার সাথে আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন। আমি বলবো বিএনপি প্রচণ্ড একটা ঝুঁকির মুখে আছে। আমি বলবো সেটা কেন, বিএনপি একটা নির্বাচন রোডম্যাপ চেয়েছে, পেয়ে গেছে। বিএনপির কিন্তু এখন আর চাওয়ার কিছু নেই। একটা সম্ভাব্য নির্বাচন হবে এবং পরিসংখ্যানবিদদের ধারণা, ভোটের যে ক্যালকুলাস, সেটা বিএনপি ক্ষমতায় যাবে। আমি বলবো ওই এখন থেকে বিএনপির ঝুঁকিটা শুরু হচ্ছে। যেহেতু বিএনপির চাওয়ার কিছু নেই, এখন ডেলিভারি দেওয়ার সময়, সমস্ত চাওয়া এখন বিএনপি মুখী, এবং দেশে যদি বিরোধী দল দুর্বল থাকে বিএনপির জন্য ঝুঁকিটা আরও বাড়বে। কারণ সে মনে করবে আমি এখন প্রতিদ্বন্দ্বীহীন, যা ইচ্ছা তাই করতে পারি। ঝুঁকিটা কি? আমি তো বললাম যে বাংলাদেশের ইতিহাসে দুবার প্রচণ্ড পরিবর্তন আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছিল। একটা হলো ৭১ সালে, আরেকটা ২০২৪-এ। ৭১ সালের পরিবর্তন আকাঙ্ক্ষা ৭১ সালের পরের সরকার পূরণ করতে পারে নাই। প্রচণ্ড জনপ্রিয় একটা সরকার মাত্র ৩-৪ বছরে কি অবস্থা হয়েছে আমরা জানি। এবার ২৪-এর যে আকাঙ্ক্ষা, বিএনপি যদি এটাকে আন্ডারমাইন করে, এটাকে মোকাবেলা করতে না পারে, এই আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারে, আমি বলবো করুণ পরিণতি অপেক্ষা করছে এই দলটার জন্য। এইটা ধরে রাখতে পারেন, এই ঘটনা ঘটবে, এবং সেই আগের মানুষ আর নেই, আগের তরুণ সমাজ আর নেই। ওই যে কাদা ছোড়াছুড়ি, না, কাদা ছোড়াছুড়ি কমবে যদি আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারি। যদি মনে হয় যে আমাদের, দেখুন পার্লামেন্ট ছাড়াও তো আরও অনেকগুলো ইনস্টিটিউশন আছে একটা দেশে, সংবাদ মাধ্যম আছে, এই ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। মানে আমরা আমাদের এরকম সকল প্রতিষ্ঠান কিন্তু প্রায় ধ্বংসের কিনারে চলে গেছে। এগুলো প্রচণ্ডভাবে দলীয়করণের শিকার, রাজনীতিকরণের শিকার। ফলে আগামী নির্বাচনের পর এগুলো যদি আবার বিল্ড করা যায়, একটা গণতান্ত্রিক প্রতিযোগিতার মনোভাব তৈরি করা যায়, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে, আমাদের মানে আমি বলবো এটা নির্ভর করবে অনেক শর্তের উপর। এই বিষয়ে আমি শিগগির কোনো পজিটিভ আশা করতে পারি। ব্যারিস্টার রুমিন, আপনার কাছে মতামত। ইশরাকের ইস্যুরা চলে এসেছিল যে এই ব্যাপারে আপনারা জনগণের মতামত আসলে ধরতে পারছেন নাকি। আরেকটা তিনি আশঙ্কা করছেন যে এখনই যদি এই অবস্থা হলে ক্ষমতায় গেলে কি হবে। জনাব আলতাফ পারভেজ কিছু আশঙ্কার কথা বলছিলেন, এটা নিয়ে আপনি আমি পারভেজ ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে যে ভাই আজকে যে আশঙ্কার কথা বললেন, আমাদের গত মিটিংয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন যে এখন আমাদের মাঠে যে ওভারওয়েলমিং জনপ্রিয়তা এবং আমাদের নির্বাচনে জিতে আসবার এবং ব্রুট মেজরিটি পাবার যেই সম্ভাবনা দেখা দিয়েছে, সেটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাতে না পারি, এটা কিন্তু আমাদেরকে ব্যাকফায়ার করবে। সো এই উপলব্ধিটা, এটা যখন দলের প্রধানের কাছ থেকে আসে, তখন আমরা কিছুটা আশ্বস্ত হতে পারি। এটা যদি আমাদের মতন মিড লেভেল থেকে আসতো, বা এটা যদি প্রান্তিক মানুষ বুঝতো, কিন্তু আমাদের টপ লেভেল যদি সুপার কনফিডেন্ট হয়ে এই বিষয়গুলো বা এই আশঙ্কাগুলোকে উনি নেগেট করতেন, তাহলে সত্যিকার অর্থে আশঙ্কা ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু আমাদের টপ লিডারশিপ অলরেডি বলেছেন আমরা যেন ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায়, এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজটা উনি ইউজ করেছে, বিএনপি যেন বিএনপির জন্য ঝুঁকি তৈরি না করে। আচ্ছা, ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে কিনা এই প্রশ্ন এসছে, রাইট। আমি আপনাকে এই কথা দিয়ে দিতে পারি না যে আমরা সকল অপরাধ শূন্য করে ফেলতে পারবো। আমি আপনাকে এই কথা দিতে পারি না যে আমাদের নেতাকর্মীরা জিরো অপরাধে চলে যাবে। এই কথা আমি বিশ্বাস করি আমার দলের কেউ দিতে পারবে না, এই ওয়াদা দেয়া যায় না। কিন্তু আপনাদেরকে, মানে আমি অনুরোধ করব, ভোটারদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের অবজারভেশনটা জারি রাখেন। যদি দেখেন যে পারছে না, ঠিক মতো করছে না, দায়িত্ব পালন করতে পারছে না, আপনার হাতে কিন্তু ট্রাম্প কার্ড আছে। আপনি 5 বছর পর চাইলে সেই কার্ড দিয়ে পরিবর্তন করে ফেলতে পারেন সরকার। আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নির্বাচন যেন বাংলাদেশে আর ম্যানিপুলেটেড না হয়, নির্বাচন যেন আর কারচুপির নির্বাচন না হয়। নির্বাচন ব্যবস্থা যদি আমরা মোটা দাগে সহি করতে পারি, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের আওয়ামী লীগ হওয়ার কোনো সুযোগ নাই। ইশরাকের ইস্যুটা নিয়ে প্রশ্ন এসছে। দেখুন, ইশরাকের ব্যাপারটা তো সুপ্রিম কোর্ট থেকে নির্ধারণ করা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে।
এরপরে শপথ পড়ানোর দায়িত্বটা হচ্ছে স্থানীয় সরকারের, অর্থাৎ সরকারের দায়িত্ব। সরকার কেন মানে যেটাকে বলে কন্টেম্পট অফ কোর্ট করে, আদালত অবমাননা করে, আদালতের নির্দেশ না মেনে কেন তাকে শপথ পড়াচ্ছে না? কাহিনীটা কি? মানে কাহিনীটাও তো মানুষ জানতে চায়, কেন পড়াচ্ছে না, কি কারণে পড়াচ্ছে না? এটা কিন্তু আমারও প্রশ্ন একজন আইনজীবী হিসেবে, কারণ আমি আদালতের সঙ্গে যুক্ত। আদালতের যে কোনো নির্দেশ আমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আদালতের নির্দেশ আমার পক্ষে যেতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে, কিন্তু এটা আমার মানতে হবে, মানতে হয়, তাই না? আমাদের ভালো লাগেনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়, এটা একটা পলিটিক্যাল রায় ছিল, কিন্তু সেটা যেহেতু আদালত থেকে এসছে ওটা মানা হয়েছে, ওটা আমাদের মানতে হয়েছে। সো একইভাবে আমি বলবো যে ইশরাকের ব্যাপারে আদালত নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী গ্যাজেট হয়েছে, তাকে কেন শপথ পড়ানো হয়নি এই প্রশ্নটা সবার। তবে আজকে আমি দেখছিলাম আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির যে মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে ঠিক আছে ইস্যুটা নিয়ে আপাতত আর আমরা প্রসিড করব না। আচ্ছা ফাইন। আচ্ছা আমি আবার একটু প্রশ্ন নিয়ে আসবো ওখান থেকে। আচ্ছা আপনি করুন। আপনি যে ইস্যু নিয়ে বললেন সেটা হচ্ছে আমি যেটা জানি যে 2020 সালে উনি হচ্ছে নির্বাচনের এগেনস্টে হচ্ছে একটা মামলা করেছিলেন যে উনি আবার পুনর্নির্বাচন চান। তো সেই ক্ষেত্রে তো উনি তখন মনোনীত হননি। তো এখন যেই ইসি যেই হচ্ছে গ্যাজেটটা পাস করেছেন যে হচ্ছে তাকে মেয়র নির্বাচন করেছেন, এখন সেটা আসলে কতটুকু যৌক্তিক? কারণ উনি তো আসলে মেয়র হওয়ার জন্য কোনো ধরনের মামলা করেছিলেন আর কি। উনি ঘোষণামূলক মামলায় ওনার প্রেয়ার চেঞ্জ করেছেন, উনি ডিক্লারেশনের স্যুট করেছেন পরবর্তীতে আর কি, ওনার প্রেয়ারটা উনি চেঞ্জ করেছেন। এখন উনি প্রেয়ার চেঞ্জ করলে সেটা না আমলযোগ্য কি আমলযোগ্য না এটা দেখবার জন্য তো উচ্চ আদালত আছে, তাই না? আমাদের সর্বোচ্চ আদালত হেডেড বাই আওয়ার চিফ জাস্টিস, সেই আদালত তো বলে দিচ্ছে এটা নির্বাচন কমিশন দেখবে। জি আমরা একটু অন্য প্রশ্ন নিয়ে আসি, ওখান থেকে আপনি করুন উপরে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ রাকিবুল ইসলাম। আমার প্রশ্ন ম্যামের কাছে যে বিএনপি 2025 সালের বাজেটকে একটি জনবিচ্ছিন্ন বাজেট বলে অভিহিত করেছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এরকম একটি জনবিচ্ছিন্ন বাজেটের মধ্যে দিয়ে এত তাড়াতাড়ি কিভাবে একটি জনকল্যাণমূলক নির্বাচন করা সম্ভব বলে আপনি মনে করেন? আচ্ছা আপনি করুন নিচে। আসসালামু আলাইকুম, আমি আনিকা নওয়ার। আমি একটু প্রথম দিকে চলে যাই। আমাদের যে 2026-এ যে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা হয়েছে, এটা কি সেটি জনগণের জন্য কি ভালো কিছু আসবে? কারণ প্রতিটা সরকারই বলে যে আমি ভালোই করব, আমি এই শিক্ষা খাতে এই করব, তা করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় সব একই। আচ্ছা আরেকটি তাহলে প্রশ্ন নিয়ে আসবো আমি। আচ্ছা ওখান থেকে আরেকজন নারী আছে। প্রশ্নটি কার কাছে আপনার? আমার মনে হয় দুজনকেই উত্তর দিতে পারবে। আমার প্রশ্ন প্রথম হচ্ছে রুমিন ফারহানা ম্যামের কাছে। আপনাদের যে 2023 সালে 31 দফার পয়েন্ট ছিল রিফর্ম এবং জনপ্রতিনিধিত্বমূলক যেই পয়েন্টটা ছিল, সেখানে হচ্ছে দ্বিপাক্ষিক সংসদের কথা বলা হয়েছিল এবং জনগণের সাথে সংসদের মানে দায়বদ্ধতার যে বিষয়টা সেটা কতটুকু বাস্তব এবং বাস্তবায়ন হবে, এবং সেক্ষেত্রে আপনাদের এই 31 দফা পয়েন্টের সেখানে কি আরও কোনো সংযোজন হবে এবং হলে সেগুলো কি কি হতে পারে? স্যারের কাছে আমার কোশ্চেন, আমরা বর্তমানে ইউনূস সরকারকে বলছি যে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি, কিন্তু আমরা যখনই দেখেছি যে ইউনূস সরকার মাঠ পর্যায়ে গিয়েছেন তখন কিন্তু জনগণ বারবারই তাদের মনের আকাঙ্ক্ষা বলেছিলেন যে আপনি আরও 5 বছর আরও 10 বছর থেকে যান। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের কাছে মনে হচ্ছে না আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কিন্তু আমরা যখন মাঠ পর্যায়ে আমরা যাচ্ছি তখন দেখছি যে জনগণ অনেকটাই ওনার উপর স্যাটিসফাইড, যেটা আমরা গত 15 বছর দেখিনি, বা অনেক ক্ষেত্রে আমরা অনেকেই বিএনপিকেও এখন আমরা মেনে নিতে পারছি না। তাহলে সেক্ষেত্রে এই নির্বাচন যে দেওয়া হবে, আপনি কি মনে করছেন যে ইউনূস সরকারই সেক্ষেত্রে যথেষ্ট, নাকি বিএনপি বা অন্য কোনো দল আসলে সেক্ষেত্রে দেশের স্থিতিশীলতা? নির্বাচন নিয়ে মনে হয় একটা ভীতি ধরে গিয়েছে, বা নির্বাচন কি কাজ করবে? দুটোই নির্বাচন সম্পর্কিত একটা ব্যাপার। আমি দুটো মিলিয়ে একটা বলতে চাই যে দেখুন, ওনারটাই আমি প্রথমে বলি, ইউনূস সরকার যদি জনপ্রিয় হয়, ধরলাম আপনার কথাই ঠিক আছে, এবং জনগণের কোনো মহল যদি চায় যে 5 বছর 10 বছর থাকুক, ওনারা একটা দল গঠন করে নির্বাচনের ভিতর দিয়ে সেই জনপ্রিয়তা যাচাই করতে পারে, এবং সেটাই হওয়া উচিত। মানে অনির্বাচিত সরকার
কতটা জনপ্রিয় এটা আপনি বললেন জনপ্রিয়, আরেকজন বলবে জনপ্রিয় নয়, এটা তো আমরা যাচাই করতে পারবো না। যাচাইয়ের মানদণ্ড হবে জনরায়। তো যদি এই সরকার জনপ্রিয় হয়, এই সরকারের উপদেষ্টাদের নির্বাচনে যাওয়া উচিত, আমি এটা বলবো। আর ওই আপা যেটা বললেন যে নির্বাচনের ভিতর দিয়ে দেশে সমস্যা, যেই সমস্যাগুলোর ভিতর আমরা আছি বা ছিলাম, এগুলোর সমাধান হবে কি না, আমি বলবো বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যদি এভাবে থাকে আমরা একদম আশা করতে পারি না যে সমাধান হবে। ফারহানা ম্যাডাম বললেন যে ব্যবসায়ী সহ আরও নানা মহল চায় দ্রুত নির্বাচন হয়ে যাক। স্থিতিশীলতা শব্দটা, কেন তারা দ্রুত স্থিতিশীলতায় পৌঁছাতে চায়? অর্থাৎ রাষ্ট্রটা স্থিতিশীলতা মানে কি? যেভাবে ছিল রাষ্ট্রযন্ত্রটা সেভাবেই থাক। সচিবালয়ের সবাই চাইবে সচিবালয়টা এরকমভাবে থাক, তাই তো? যাতে টিএনওরাই উপজেলা শাসন করতে পারে, সচিবরা পুরো দেশটা শাসন করতে পারে। ব্যবসায়ীরা চাইবে দেশটা এভাবেই থাক, যাতে মার্কেট সিন্ডিকেটগুলো গত 15 বছর বা গত 50 বছর যেভাবে কাজ করেছে সেভাবেই চলে। এরকম আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র বিজনেসম্যান সবাই এইভাবেই চাইবে যে দেশটা গত 50 বছর যেভাবে ছিল সেভাবেই থাকে। কিন্তু জনগণ 2024-এ বলেছে যে আমরা সেভাবে সন্তুষ্ট নই। তো কেন? কারণ এই যে পুরো রাষ্ট্র কাঠামো, আমি দুটো ব্যবস্থার কথা বলি। আমাদের যে ইউনিয়ন পরিষদ ব্রিটিশরা করে দিয়েছিল, আমাদের যে পুলিশ দারোগা ব্যবস্থা ব্রিটিশরা করে দিয়েছিল। এই দারোগা ব্যবস্থার ফিলসফিটা কি? যে জনগণকে দমন করব আমরা সরকার আমাদের বিপক্ষে জনগণ দাঁড়ালে তাকে দমন, তাকে নিয়ন্ত্রণে রাখবো। তো আমরা দুবার স্বাধীন হলাম, একবার পাকিস্তান হলো ব্রিটিশ আমল থেকে, এখন বাংলাদেশ হলো। আমরা কিন্তু ওই দারোগা ব্যবস্থা বদল করিনি। এই দারোগা ব্যবস্থাটা তো কলোনিয়াল, তো সেইটা আমাদের বদল করার আবার ডাক এসেছে 2024-এ। এবং এখন স্থিতিশীলতা মানে কি? সেই দারোগা ব্যবস্থা আমি আবার রেখে দেব, সেই ভূমি ব্যবস্থা আমরা রেখে দেবো। আমাদের ভূমি অফিসে এক্সপিরিয়েন্স কি আপনারা হয়তো জান না, যারা সিনিয়র তারা জান। আমাদের পাসপোর্ট অফিসে এক্সপিরিয়েন্স কি, সচিবালয়ে এক্সপিরিয়েন্স কি, এগুলো আমরা জানি, এখানে আর না বললাম। তো সেই অভিজ্ঞতাগুলো যদি বদল হবে না, যদি আবারও একই ধরনের নির্বাচন চায়। দেখুন, বিএনপির মতো দল সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল চাচ্ছে না, এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে শেষ পর্যন্ত চায় কিনা জানি না। মানে তাদের সংসদ সদস্য, এমনকি রুমিন ফারহানা সংসদ সদস্য হলেও উনি দলের কোনো ভুল সিদ্ধান্তেরও হয়তো বিরোধিতা করতে পারবেন না, ওইটা বজায় থাকলে। একটু বলার আছে, হ্যাঁ বলবেন। মানে আমি বলছি যে একটা বড় ধরনের পরিবর্তন ছাড়া আমাদের বর্তমান ব্যবস্থা নির্বাচিত একজন স্বৈরাচারী তৈরি করতে বাধ্য। বলুন। আমি 70 অনুচ্ছেদটা নিয়ে একটু আলতাফ ভাইয়ের সাথে বলি যে 70 অনুচ্ছেদ পরিবর্তনের কথা কিন্তু বিএনপি তার ভিশন 2030-তেও বলেছে, 4টি ক্ষেত্র বাদ দিয়ে। একটা হচ্ছে অর্থ বিল, যেটা ডেফিনেটলি অর্থ বিল যদি পাস না হতে পারে তাহলে তো ডেডলক অবস্থা, মানে বাজেট যেটা অর্থ বিল। 2 হচ্ছে জননিরাপত্তা, 3 হচ্ছে অনাস্থা, সরকারের প্রতি অনাস্থা, এবং 4 হচ্ছে খুব সম্ভবত 4টা আমার এই মুহূর্তে মনে নাই, বাট এই 3টাই মোটা দাগে। 31 দফা আরও সংযোজন আসতে পারে কিনা? ডেফিনেটলি আসতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি বলেছেন যে 31 দফাই আমাদের ফুল স্টপ না, আপনারা যদি আরও কোনো বেটার অল্টারনেটিভ, বেটার সলিউশন আনতে পারেন, উই উইল ডেফিনেটলি ইনকর্পোরেট দ্যাট। জনাব আলতাফ পারভেজ, শেষ সংক্ষিপ্ত যদি আপনার কিছু মূল্যায়ন থাকে। না, আমি একটা প্রশ্ন আশা করছিলাম যে সেটা হলো, প্রশ্ন নিব না, আমি জাস্ট এখানে শেষ করে দেব সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টা নিয়ে। যে দেখুন, আমরা তো গত 50 বছর নানা ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে এসেছি। আমাদের দেশে যখন একটা দল ক্ষমতায় থাকে, 2-3টা বিরোধী দলও আসে, এই 4-5টা দলের ভিতর পার্লামেন্টটা কেন্দ্রীভূত হয়ে যায়। কিন্তু দেশে অনেক ছোট ছোট দল আছে যারা ছোট ছোট সমাজের প্রতিনিধিত্ব করে, তাদের কথাটা সংসদে আসে না। যেই দলটা 1 ভাগ ভোট পায়, সংখ্যানুপাতিক ব্যবস্থা থাকলে সেই দলের 3 জন পার্লামেন্ট মেম্বার থাকতো, তাতে সেই সমাজের বেদনাটা পার্লামেন্টে আসতে পারত। তা আমি ভেবেছিলাম যে আপনারা এটা বলবেন বা বিএনপিও এখন দলীয় কোন বিবেচনায় এই পদ্ধতির বিরোধিতা করলো আমি জানি না, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি হলে বাংলাদেশের গণতন্ত্র আরও বেশি প্লুরালিস্টিক হতো, আরও বেশি বহুত্ববাদী হতো।
জনাব আলতাফ পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনাকেও ধন্যবাদ। আজকে আর আমি প্রশ্ন নিতে পারছি না, তবে যারা আজকে এখানে অংশ নিয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনের কোনো পর্বে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। এবং দর্শক,